কন্ডিশনাল সেন্টেন্স কি এবং এর প্রকারভেদ। দেখেন কি বলছে, একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে। ক্লজ এর মানে কি জানেন? বাক্যাংশ। মানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, বাট সেটা সম্পূর্ণ কোনো বাক্য না। এটাকেই বলা হচ্ছে ক্লজ। সো ক্লজ বলছে যে নির্ভরশীল ক্লজটি শর্ত বোঝায়, আর প্রধান ক্লজটি প্রেক্ষাপট বোঝায়। অর্থাৎ এই ক্লজটা আবার দুই ভাবে হয়। একটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ, আর একটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে যেটা প্রধান, আর সাবঅর্ডিনেট ক্লজ মানে যেটা আরেকটার উপর নির্ভর করে থাকে। এই যে কন্ডিশনাল যে সেন্টেন্স গুলো আপনারা দেখছেন, এখানে দুইটা আলাদা ক্লজ থাকে। যেটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে ইফ ক্লজও বলা হয়। ইফ ক্লজ, দেখেন ডেফিনেশনটা কি বলছে। আ কন্ডিশনাল সেন্টেন্স কন্টেইনস টু ক্লজেস। দ্য ডিপেন্ডেন্ট ক্লজ এক্সপ্রেসেস দ্য কন্ডিশন and the main clause expresses the consequences. They are also known as if clauses. There are four types of conditional. মূলত চার ধরনের কন্ডিশনাল আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এক নম্বর হচ্ছে জিরো কন্ডিশনাল, দুই নম্বর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তিন নম্বর হচ্ছে দ্য সেকেন্ড কন্ডিশনাল, এবং চার নম্বর হচ্ছে দ্য থার্ড কন্ডিশনাল। কি কি বলছি? টোটাল চার ধরনের কন্ডিশনাল আছে। নাম্বার ওয়ান হচ্ছে জিরো কন্ডিশনাল, নাম্বার টু হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, নাম্বার থ্রি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এবং নাম্বার ফোর হচ্ছে থার্ড কন্ডিশনাল। টোটাল কন্ডিশনাল সেন্টেন্স কয়টা ইংলিশ ল্যাঙ্গুয়েজে? কয় প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স আছে? চার প্রকারের। জিরো কন্ডিশনালটা কি? একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স দুটি প্রেজেন্ট সিম্পল ভার্ব বা টেন্স নিয়ে গঠিত হয়। একটি ইফ ক্লজ এবং অপরটি মূল ক্লজ। আবারও বলছি, দ্য জিরো কন্ডিশনাল এটা কি? এটা হচ্ছে দুটি প্রেজেন্ট সিম্পল ভার্ব, মানে দুইটা আলাদা ক্লজ থাকে। ক্লজ দুইটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা থাকে। জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। এটা তখনও ব্যবহৃত হয় যখন ফলাফল সবসময় হবে। আর জিরো কন্ডিশনাল সেন্টেন্স ক্যান বি মেড উইথ টু প্রেজেন্ট সিম্পল ভার্বস অর টেন্স. One is if clause and another one is main clause. It is used to express general truth and habits. This conditional is also used when the result will always happen. অর্থাৎ ইফ ইট রেইনস, দেখেন এক্সাম্পল দেখেন, দুইটা আলাদা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স একসাথে যুক্ত হচ্ছে। বলছে ইফ ইট রেইনস মানে যদি বৃষ্টি হয়, ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড মানে পুকুরের পানি বৃদ্ধি পায়। তো এটা একটা সত্য কথা না? মনে করেন বৃষ্টি হলে একটা পুকুরে পানি বৃদ্ধি পাবে, দ্যাট ইজ নর্মাল ট্রুথ। তো এইটাকে জিরো কন্ডিশনাল বলে। এখানে আলাদা দুইটা ক্লজ মানে আলাদা দুইটা সাবজেক্ট এবং ভার্ব। ইফ, ইটটা হচ্ছে সাবজেক্ট, রেইন হচ্ছে ভার্ব। যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইন। এবার বলছে পুকুরের পানি বাড়ে, ওয়াটার এটা সাবজেক্ট, পানি, রাইজ মানে বৃদ্ধি পাওয়া। সো ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য একটা এস আছে। ইফ ইউ হিট ওয়াটার, তুমি যদি পানিতে তাপ দাও, ইট বয়েলস এটা ফোটে। তো দ্যাট ইজ নর্মাল, ইট ইজ ট্রুথ। পানিতে তাপ দিয়ে তো পানি ফুটবে। ইফ ইউ পুশ দ্য বাটন, ইট লাইটস আপ, তুমি যদি বাটনটাতে পুশ করো, এটা লাইট জ্বলে। হ্যাঁ, মনে করেন একটা টর্চ লাইট, আপনি একজনকে বলছেন এটা এটা অন করলে এটা জ্বলবে বা এটা জ্বলে, জাস্ট জল, এটা অন করলে এই লাইটটা জ্বলে। তো এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল কি? কন্ডিশনাল মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য, মানে ইফ দ্বারা বাক্য গঠিত হয়। আবার বলছি, জিরো কন্ডিশনাল সেন্টেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল চার প্রকার। টোটাল কয় প্রকার? চার প্রকার। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনালটা কি? দুইটা প্রেজেন্ট সিম্পল টেন্স, অর্থাৎ দুইটা আলাদা সাবজেক্ট এবং ভার্ব বসে, দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্সে লেখা থাকে। এবার দেখেন ফার্স্ট কন্ডিশনালটা কি। ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপর একটি ফিউচার সিম্পল ক্লজ থাকে। ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স, আবারও বলছি, এবং তারপর একটি ফিউচার সিম্পল ক্লজ থাকে। এইরকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। অর্থাৎ জিরো কন্ডিশনাল হচ্ছে আলাদা দুইটা ক্লজ মানে আলাদা দুইটা সাবজেক্ট এবং ভার্ব, দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। বাট ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে। A first conditional sentence contains a present simple tense after if
and then a future simple clause. It is used to express things that may happen in the future, but you don't know what will happen. It describes possible things. If plus present simple, then will plus এখানে V1 infinitive মানে এটা V1 আর কি। যেমন if it rains today, যদি আজ বৃষ্টি হয়, if it rains today, যদি আজ বৃষ্টি হয়, I'll not go to the market, আমি বাজারে যাব না। I'll not go to the market, আমি বাজারে যাব না। সো একটা প্রেজেন্ট সিম্পল টেন্স আর একটা ফিউচার সিম্পল টেন্স। ইফ আই হ্যাভ এনাফ মানি, যদি আমার কাছে পর্যাপ্ত টাকা থাকে, যদি আমার কাছে পর্যাপ্ত টাকা থাকে, আই উইল হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করব। আই উইল হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করব। ইফ ইউ ডোন্ট লিভ সুন, যদি তুমি তাড়াতাড়ি না যাও, যদি তুমি তাড়াতাড়ি না যাও, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে। অর্থাৎ যদি এটা না হয় ওটা হবে না, যদি এটা হয় ওটা হবে। এটাই হচ্ছে মূলত ফার্স্ট কন্ডিশনাল। দুইটা আলাদা ক্লজ, ক্লজ মানে বাক্যাংশ, মানে একটা পূর্ণ বাক্য নয়, সাবজেক্ট ভার্ব থাকে। সো সেখানে একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, আরেকটা প্রেজেন্ট সিম্পল টেন্স যদি থাকে সেটা জিরো কন্ডিশনাল। একটা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডিফিনিট, আরেকটা যদি ফিউচার ইনডিফিনিট থাকে সেটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। কি বলা হয় বললাম? ফার্স্ট কন্ডিশনাল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি আবারও বলছি, স্পোকেন ইংলিশ রিটেন প্লাস রিটেন ইংলিশ দুইটা জায়গাতে আপনাদের এটার প্রয়োজন হবে। সেকেন্ড কন্ডিশনালটা কি? আফটার ইফ, ইট ইউজেস দ্য সিম্পল পাস্ট টেন্স অ্যান্ড দেন উড অ্যান্ড দ্য ইনফিনিটিভ। সেকেন্ড কন্ডিশনালে ইফ এর পর সিম্পল পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় এবং তারপর উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা হয়। ইফ প্লাস পাস্ট সিম্পল, উড প্লাস, এখানে V1 ইনফিনিটিভ মানে এটা মনে রাখবেন V1 মানে। এই জায়গাটায় কি বলছে দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা। সেটা হচ্ছে, এই কথাগুলো হচ্ছে আনুষ্ঠানিক লেখায় আই হি সি এর সাথে অজের পরিবর্তে অয়ার ব্যবহার করতে হবে। সেকেন্ড কন্ডিশনালে এর দুটি ব্যবহার আছে। ইন ইনফর্মাল রাইটিং ইউ মাস্ট ইউজ অয়ার ইনস্টেড অফ ওয়াজ উইথ আই হি সি, মানে মূলত ওয়ারটা প্লুরাল ভার্ব, ওয়াজটা সিঙ্গুলার ভার্ব। আমরা ওয়ার ব্যবহার করি কোথায়? উই, ইউ, দে, এদের পরে ওয়ার থাকে। আর ওয়াজ কোথায় থাকে? আই, হি, সি, ইট, এখানে ওয়াজ থাকে। কিন্তু এই জায়গাটাতে কি বলছে? এই জায়গাটাতে বলছে যে এই সেকেন্ড কন্ডিশনাল এর ক্ষেত্রে আই, হি, সি এর পর ওয়াজ না বসে ওয়ার ব্যবহৃত হয়। কেন ওয়ার ব্যবহৃত হয়? দেখেন কি বলছে, this structure can be used to talk about some things in the future that are probably not going to be true. It is as like an imagination. এবার বলছে যে সেকেন্ড কন্ডিশনাল কি দেখেন, সাধারণ ভবিষ্যতে কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই, মানে হতে পারতো কিন্তু আসলে হয়নি। এই ধরনের অর্থগুলো যারা প্রদান করে সেটাই হচ্ছে মূলত সেকেন্ড কন্ডিশনাল। এই ধরনের সেন্টেন্স আমরা দেখে থাকি না, যেমন ইফ আই ওন দ্য লটারি, যদি আমি লটারিটা জিততাম, আই উড হেল্প দ্য পুর, আমি গরিবদের সাহায্য করতাম। আই, দেন উড, দেন মেইন ভার্বের কিন্তু বেস ফর্ম, মেইন ভার্বের ফর্মেট কিন্তু চেঞ্জ হয় না, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলোর পর। সো আমি লটারিও জিতিনি, গরিবদের সাহায্যও করিনি, বাট আমি এই জিনিসটাকে ইমাজিন করতেছি। এই সেকেন্ড কন্ডিশন মূলত ইমাজিনেশন, কল্পনায় থাকা। ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার, যদি আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতাম, আই উড হাগ হার, আমি তার সাথে হাগ করতাম। ইফ হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত, হি উড শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করত। হি উড শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করত। তো সে ওয়ার্ক হার্ডও করেনি, উন্নতিও করেনি, বাট যদি করতো তাহলে এই হতো। তো এই বিষয়টাকে আমি ভাবতেছি। তো এইটাকে বলা হচ্ছে সেকেন্ড conditional. Then this structure also can be used to talk about something in the present that is impossible as it is not true. বলছে যে এই সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার বর্তমানে কোনো ঘটনা যা অসম্ভব বা সত্য নয় তা বোঝাতেও ব্যবহৃত হয়। যেমন ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, যদি আমার কাছে তার ঠিকানা থাকতো, আই উড গো টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে যেতাম। ইফ আই ওয়ার ইউ, মানে যদি আমি তুমি হতাম, আই উড নেভার গো আউট উইথ হিম, আমি কখনোই তার সাথে যেতাম না। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, মানে যদি আমি তোমার জায়গায় থাকতাম, আই উড নেভার গো আউট উইথ হিম, আমি কখনোই তার সাথে বাইরে যেতাম না। ইফ আই হ্যাড আ প্লেন, যদি আমার একটা প্লেন থাকতো, আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড,
আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। এখানে হ্যাড আসছে বলে কি এটা কোনো পারফেক্ট টেন্স না, কিন্তু হ্যাডটা মেইন ভার্ব, এগুলো কিন্তু সবই পাস্ট সিম্পল টেন্স। এখানে প্রথম ক্লজটা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল, পরেরটা হচ্ছে ফিউচার ইন পাস্ট মানে উড প্লাস ভি ওয়ান, উড প্লাস ভি ওয়ান। সেকেন্ড কন্ডিশনালের এক্সাম্পল গুলো আরেকবার দেখেন। মানে ফার্স্ট যে ক্লজ গুলো লেখা, প্রত্যেকটা ভার্বের পাস্ট ফর্ম দেখেন, উইন থেকে ওন, মিট থেকে মেট, ওয়ার্ক থেকে ওয়ার্ক, হ্যাভ থেকে হ্যাড। হ্যাঁ, বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার। সো ইফ আই ওন দ্য লটারি, বাংলাটা বুঝতে হবে, এগুলো হচ্ছে কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। ইফ আই ওন দ্য লটারি, যদি আমি লটারিটা জিততাম, আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম। ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার, আমি যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতাম, আই উড হাগ হার। ইফ আই ওয়ার্ক হার্ড, যদি আমি কঠোর পরিশ্রম করতাম, হি উড শাইন ইন লাইফ, সে জীবনে সফল হতো। ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, যদি আমার কাছে তার ঠিকানা থাকতো, আই উড গো টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে যেতাম। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড নেভার গো আউট উইথ হিম, আমি কখনোই তার সাথে যেতাম না। ইফ আই হ্যাড আ প্লেন, যদি আমার একটা প্লেন থাকতো, আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। তো এই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স আসে এবং পরের ক্লজে উড হ্যাভ, কুড হ্যাভ, শ্যাল হ্যাভ, শুড হ্যাভ, মূলত উড হ্যাভ প্লাস ভি থ্রি বসে। যেমন after if, it uses the past perfect tense and then would have and the past participle, the second part of the sentences. It talks about the past and describe a situation that didn't happen and imagine the result of the situation. অর্থাৎ এই এই থার্ড কন্ডিশনাল গুলো কি করে, এটা অতীতের কোনো ঘটনা বা সম্পর্ক নিয়ে কথা বলে যেটা ঘটেনি, কিন্তু যদি ঘটতো তাহলে তার ফলাফল কি হতো, ঘটনার ফলাফল বর্ণনা করে হচ্ছে এই থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল কি করে, একটা ঘটনার ফলাফল বর্ণনা করে। অনেকটা অনেকটা সেকেন্ড কন্ডিশনালের মতো, বাট একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো বোঝার চেষ্টা করতে হবে, বিষয়গুলোকে ভালোভাবে নিতে হবে। ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, বাংলা অর্থ হচ্ছে যদি আমি তোমার জায়গায় থাকতাম, তোমার পজিশনে থাকতাম, আই উড নেভার, আই উড নট হ্যাভ গন দেয়ার, আইড নট হ্যাভ গন দেয়ার, আমি কখনোই সেখানে যেতাম না। আইড নট হ্যাভ গন দেয়ার, আইড নট হ্যাভ গন দেয়ার। ইফ ইউ হ্যাড ড্রিভেন ফার্স্ট, যদি তুমি দ্রুত গাড়ি চালাতে, যদি তুমি দ্রুত গাড়ি চালাতে, ইউ উডেন্ট হ্যাভ মিস দ্য মিটিং, তুমি মিটিংটা মিস করতে না। ইফ ইউ হ্যাড ড্রিভেন ফার্স্ট, ইউ উডেন্ট হ্যাভ মিস দ্য মিটিং। ইফ হি হ্যাড লেফট দ্য প্লেস, যদি সে জায়গাটা ত্যাগ করতো, হি উড হ্যাভ বট দ্য প্লেসেস, সে জায়গাটা কিনতে পারতো। হি উড হ্যাভ বট দ্য প্লেসেস। সো এইভাবে আর কি সেন্টেন্স গুলো হয়ে থাকে। আপনারা করার চেষ্টা করবেন, আপনারা নেওয়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, আর একটা হচ্ছে ফিউচার ইন পাস্ট পারফেক্ট, এটাকে এরকম বলা যেতে পারে উড হ্যাভ প্লাস ভি থ্রি। হ্যাঁ, যদি আমার কাছে ইফ হি হ্যাড লেট দ্য প্লেস, লেফট, যদি সে জায়গাটা ত্যাগ করতো, হি উড হ্যাভ বট আপ দ্য প্লেসেস। তো এই হচ্ছে বিষয়, আপনাদের নিজেদেরকে একটু করতে হবে, ডেভেলপ করতে হবে। এখানে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া আছে, প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেওয়া আছে এই কন্ডিশনাল সেন্টেন্স রিলেটেড, এগুলো আপনাদের একটু অ্যান্সার করতে হবে। বিসিএস ব্যাংক জব অ্যাডমিশন রিলেটেড কয়েকটা সেন্টেন্স আপনারা একটু দেখেন এটা করতে পারেন কিনা। যেমন ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, অর্থাৎ যদি তুমি রোদে অনেকক্ষণ থাকো, ইউর স্কিন ড্যাশ, তাহলে এখানে বার্ন হবে না বার্ন হবে না বার্ন হবে না বার্নস হবে, সঠিক অ্যান্সার কোনটা আপনাকে বের করতে হবে। এখন কিভাবে বের করবেন, দেখেন ফার্স্ট যে ক্লজটা আছে এটা কোন টেন্সে লেখা, ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, এটা প্রেজেন্ট টেন্সে লেখা, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লজ। তো ফার্স্ট ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের ক্লজও প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হয়। পরের ক্লজও প্রেজেন্ট ইনডিফিনিট হলে সেটা আহ হ্যাঁ, পরের ক্লজও যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে বুঝতে হবে যে সেটা জিরো কন্ডিশনাল। আর যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, সেটা ফার্স্ট কন্ডিশনাল। তো এখানে তো উইল বা সেইভাবে কোনো অপশন নাই, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে বলেন তো? ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, ইউর স্কিন, দেখেন অ্যান্সার হচ্ছে ডি হবে, বার্নস। কেন ডি হবে জানেন? এখানে ইওরটা কোনো সাবজেক্ট না, কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ। স্কিনটা মূলত সাবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস বসে, এই জন্য এটা বসিয়েছে যে ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, যদি তুমি রোদে অনেকক্ষণ থাকো, ইওর স্কিন বার্নস, তোমার ত্বক পুড়ে যায়, তোমার ত্বক পুড়ে যায়। ইফ আর রুবি ইজ হিটেড, যদি রুবিতে তাপ দেওয়া হয়, ইট ড্যাশ টেম্পোরারিলি লস ইটস কালার,
ইফ আর রুবি ইজ হিটেড, এটা 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 কি হবে কে বলতে পারবেন? ইট ড্যাশ টেম্পোরারিলি লস্ট ইটস কালার। হু ক্যান সে দ্যাট, এটা কে বলতে পারবেন যে সঠিক অ্যান্সার কোনটা হবে? উইল হবে স্যার। এটা 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 উইল হবে। বলেন তো এটা কোন কোন কন্ডিশনাল? Second conditional, sir. কনস্টিটিউশনাল। হ্যাঁ, প্রেজেন্ট কন্ডিশনাল বলে কোনো কন্ডিশনাল আছে নাকি? Second conditional. প্রেজেন্ট কন্ডিশনাল। হ্যাঁ, Second conditional. সেকেন্ড কন্ডিশনাল না, এটা সেকেন্ড কন্ডিশনাল না, এই জায়গাটাতে সবাই ভুল করে। ইফ আর রুবি, রুবি মানে হচ্ছে তামা, লোহা, সোনা, রূপা, এর মতো একটা ধাতব বস্তু। সো বলছে যে ম্যাটেরিয়াল, সো বলছে যদি রুবিতে তাপ দেওয়া হয়, এটা কোনো সেকেন্ড কন্ডিশনাল না, ইজ প্লাস ভি3, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের একটা স্ট্রাকচার। গত ক্লাস না, আপনাদের না। সো ইফ আর রুবি ইজ হিটেড, যদি রুবিতে তাপ দেওয়া হয়, অর্থাৎ এখানে হচ্ছে ইজ প্লাস ভি3 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। ইট টেম্পোরারিলি, ইট উইল টেম্পোরারিলি লস ইজ কালার, কারণ এখানে লসটা মেইন ভার্ব, টেম্পোরারিলি শব্দের অ্যাডভার্ব, উইলটা বসবে, আর কিছুই না, অর্থাৎ উত্তর কিন্তু এ হবে। আর এটা যদি পাস্ট টেন্সে থাকতো, এটা যদি সেকেন্ড কন্ডিশনাল হতো, তাহলে উইল বসতো না, কিন্তু উড বসতো। বাট এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল না, এটা ফার্স্ট কন্ডিশনাল। ইফ হি ড্যাশ অন টেলিং লাইস, নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সে। ইফ হি ড্যাশ অন টেলিং লাইস, এটা কি হবে জানেন? ইফ হি গোজ অন টেলিং লাইস, বাংলা অর্থ হচ্ছে যদি সে মিথ্যা বলেই যায়। ইফ হি গোজ, যদি সে যায়, অন টেলিং লাইস, মিথ্যা বলে, নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সে, কেউ বিশ্বাস করবে না সে কি বলে। নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সে। রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। তাহলে দেখেন, রোকেয়া, এই সেন্টেন্স বুঝে উত্তর দিতে হয়। এখানে পাঁচটা অপশন আছে, is dismissed, has been dismissed, will be dismissed, will dismissed, is dismissing। কোনটা কারেক্ট অ্যান্সার কে বলতে পারবেন এটা? Anyone can say that Rokeya dash from her post if she is let again, এটা কি হবে কে বলতে পারবেন? চেষ্টা করে দেখেন কেউ একজন, কাইন্ডলি দেখেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি শুনতে পারছেন? এগুলো বুঝতে পারছেন কোনো কিছু যা করাচ্ছি বা দেখাচ্ছি? আনমিউট করে কথা বলেন। ও আচ্ছা, সরি, আপনাদের ই করা আছে। হ্যাঁ, এবার বলেন। উইল ডিসমিসড হবে। Will dismissed হবে এটা। সি হবে স্যার, সি। এটা D হবে D। এটা একজন বলছেন ডি, একজন বলছেন সি। দেখেন এই উইল প্লাস ভি3, এটা কি কোনো ধরনের স্ট্রাকচারের ভিতর পড়ে? একবার ভাবেন তো। এই যে উইলের পর ভার্বের বেস ফর্ম থাকে না, এরকম ইডি কি কখনো থাকে? উইল ডিসমিস, তার মানে এই এই অপশনটাই তো ভুল লেখা। হ্যাঁ, এই ফর্মটা হবেই না, এটা কোনো ফর্মই হয় না। উইলের পর ভি3 হয় না কখনো, ভি1 বসে, কিন্তু উইল বি এর পর ভি3 হয়। উত্তরটা সি হবে। এর কারণ কি জানেন? দেখেন পরের ক্লজটা কোন টেন্সে আছে, ইফ শি ইজ লেট এগেইন, যদি সে আবার দেরি করে। বাংলা বুঝতে হয়। এই বাক্যটার বাংলা হচ্ছে এরকম যে রোকেয়াকে তার পোস্ট থেকে পদত্যাগ করানো হবে, তাকে বিতাড়িত করা হবে যদি সে আবার দেরি করে। রোকেয়া মনে করেন একটা অফিসে চাকরি করে, একটা এনজিও তে। তো সেখানে তার অফিসে আসতে দেরি হয়, বা সে কিছু রুলস মেনটেন করছে না, তার বস তাকে চাকরি থেকে বরখাস্ত করবে। তো সেই কথাটা এখানে বলছে। এখানে রোকেয়া কোনো কাজ করছে না, এটা ইনঅ্যাক্টিভ ওয়ার্ড, এটা সাবজেক্ট। বলছে রোকেয়াকে তার পোস্ট থেকে বরখাস্ত করা হবে যদি সে আবার দেরি করে। এই যে কথাটা বললাম, এবার আপনাদের বুঝতে সুবিধা হবে। রোকেয়াকে তার পোস্ট থেকে, রোকেয়া কিছু করবে না, রোকেয়াকে বরখাস্ত করা হবে। কেউ কি নিজে নিজে চাকরি ছেড়ে দেয় না? রোকেয়া উইল বি ডিসমিসড ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। রোকেয়া নিজেই ডিসমিসড হবে যদি সে আবার দেরি করে। রোকেয়া উইল বি ডিসমিসড ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। ওকে, তাহলে এখানে উইল বি প্লাস ভি3 কেন হবে বুঝতে পারছেন? সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, সাবজেক্টটা নিষ্ক্রিয়, সাবজেক্ট কোনো কাজ এখানে করতে পারে না। রোকেয়াকে, হ্যাঁ রোকেয়াকে কি বলছে? রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। রোকেয়া উইল বি ডিসমিসড ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। ইট উড বি প্লেজেন্ট অর বেটার ইফ উই ড্যাশ হোয়ার টু গো। তাহলে এখানে উড বি আছে, তাহলে এটা পাস্ট টেন্স,
তাহলে কোনটা হবে? সি নাম্বার হবে। এইগুলো দেখে ইনস্ট্যান্টলি বলা বা বোঝা শিখতে হবে যে যদি ইট উড বি প্লেজার, এটা ভালো হতো বা বেটার ইফ উই ড্যাশ, অর্থাৎ ইফ উই নিউ, যদি আমরা জানতাম ওয়ার টু গো, কোথায় যেতে হবে, এটা যদি আমরা জানতাম, ইফ উই নিউ ওয়ার টু গো। ইফ টিচিং ড্যাশ মোর, ইফ ফিউর স্টুডেন্টস উড লিভ দ্য প্রফেশন। দেখেন পরের ক্লজে হচ্ছে উড লিভ আছে, কি আছে? উড লিভ। তাহলে এই ক্লজে কি হবে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো ইফ টিচিং পেইড মোর, কি হবে? ইফ টিচিং পেইড মোর, ফিউর স্টুডেন্টস উড লিভ দ্য প্রফেশন। এবার দেখেন 7 নাম্বার। 7 নাম্বার দেখেন, ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ, আই ড্যাশ ইট টু ইটস ওন অনার। ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ, যদি আমি একটা হারানো কুকুর ফিরে পেতাম, যদি আমি একটা হারানো কুকুর পেতাম, আই ড্যাশ ইট টু ইটস মাই অনার। অর্থাৎ ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ, আই উইল রিটার্ন ইট টু ইটস অনার। এটা কিন্তু জাস্ট বি নাম্বার হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। আই উইল রিটার্ন ইট টু ইটস অনার, আই উইল রিটার্ন ইট টু ইটস অনার। ইফ ইউ ওয়ার ইন মাই পজিশন, বাংলা অর্থ এরকম যে যদি তুমি আমার জায়গায় থাকতে, যদি তুমি আমার হতে, যদি তুমি আমার জায়গায় থাকতে, যদি তুমি আমার হতে, দেখেন কি বলছে, ইফ ইউ ওয়ার ইন মাই পজিশন, হোয়াট ড্যাশ ইউ ডু। তাহলে কি হবে? হোয়াট উড ইউ ডু, তুমি কি করতে। বাংলাটা কি? হোয়াট উড ইউ ডু। বাংলাটা হচ্ছে তুমি কি করতে। হোয়াট উড ইউ ডু, তুমি কি করতে। ইফ ইউ ওয়ার ইন মাই পজিশন, হোয়াট উড ইউ ডু, তুমি কি করতে, তুমি কি করতে। হ্যাঁ, এরপর দেখেন, ইফ ইউ ওয়ার ইন মাই পজিশন, হোয়াট ড্যাশ। হ্যাঁ, 6 নাম্বারটা যদি আরেকবার বুঝে দিই। 6 নাম্বার। ও আচ্ছা, 6 নাম্বার হচ্ছে ইফ টিচিং পেইড মোর, ফিউয়ার স্টুডেন্টস উড লিভ দ্য প্রফেশন। মানে পরের ক্লাসটা দেখেন, উড লিভ, উড আর V1, তাহলে উড কোথায় বসে? উড প্লাস V1 অবশ্যই সেকেন্ড কন্ডিশনালে বসে। তো এইখানে এই 6 নাম্বারের সি বাদে বাকি যে অপশন গুলো আছে, কোনটা কি পাস্ট টেন্সের অপশন? দেখেন তো, হ্যাড পেইড, ইজ পেইং, হ্যাজ পেইড, পেস। পাস্ট টেন্স না, পাস্ট টেন্স একমাত্র সি, পেইড। ইফ টিচিং পেইড মোর, fewer students would leave the profession, এটা সেকেন্ড কন্ডিশনাল। ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ, যদি আমি হারানো কুকুরটা ফিরে পেতাম, আই উড রিটার্ন ইট টু ইটস অনার, আমি এটার মালিককে ফেরত দিতাম। 7 নাম্বার হচ্ছে সি হবে অ্যান্সার, নট বি, আমার একটু ভুল হয়েছে, এটা সি হবে, উড রিটার্ন। কারণ এটা প্রথম ক্লজটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, পরের ক্লজটা হচ্ছে ফিউচার, I dash it to its honor. So I would return it to its honor. So এটা আপনাকে বুঝতে হবে। If you were in my position, যদি তুমি আমার জায়গায় থাকতে, what dash you do? What would you do? What would you do? If you were in my position, what would you do? Dash resigned, we would have been forced to sack him. Dash resigned, বাংলা অর্থ এরকম, if he had, if, দেখেন, if he had not resigned, অর্থাৎ যদি সে রিজাইন না করে, বাংলাটা হচ্ছে এরকম, ইফ হি হ্যাড নট রিজাইন, ইফ হি হ্যাড নট রিজাইন, হ্যাঁ, উই উড হ্যাভ বিন ফোর্স টু স্যাক হিম, ফোর্স টু স্যাক হিম। ওকে, যাই হোক, এরপর দেখেন, হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু, হি ড্যাশ টু সি আস, হি হ্যাড বিন এবল টু। দেখেন, ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, যদি সে দেশ ত্যাগের চেষ্টা করতো, হি ড্যাশ স্টপ এট দ্য ফ্রন্টিয়ার, হি would have been stopped at the frontier, তাকে সামনে থেকে থামানো হবে, he would have been stopped at the frontier. Complete the following sentence. If I had known you were coming, যদি আমি জানতাম তুমি আসছো, I had gone to the station, আমি স্টেশনে যেতাম। If I had known, if I would have gone to the station, I had gone to the station. If I had known you were coming, if I had known you were coming, so put the box correct verb. If the driver had been more careful, an accident would be averted, and the accident would be averted, would have been averted, might be averted, would have averted. So এরপর দেখেন, if dash I would not have done this. If I were you, যদি আমি তুমি হতাম, যদি আমি তোমার জায়গায় থাকতাম, I would not have done this, আমি এটা করতাম না। If I were you, I would not have done this. He would go mad if he dash that. If he would go, তাহলে would প্লাস beyond যেহেতু আছে, আর একটা past tense হবে, তাহলে এটা ওই ই নাম্বার হবে আনসার। If would go, he would go
if he heard that, HEARD, if he heard that, if he heard that। So এইটা হবে কিন্তু 15 নাম্বার, আমি আবারও বলছি 15 নাম্বার। 16তে কি আছে? if there were a concrete today, if there were a concrete today, if there were a concrete today, I would go, আমি যেতাম, I would go, আমি যেতাম। if I were you, যদি আমি তুমি হতাম, যদি আমি তোমার জায়গায় থাকতাম, তাহলে কি? I dash that coat, it's too expensive। তাহলে I would not buy that coat, আমি এই কোটটা কিনতাম না। I would not buy that coat, I would not buy that coat, আমি এই কোটটা কিনতাম না কারণ এটা অনেক দামি। I would not buy that coat। if you make delay, you dash the train, তাহলে if you make delay, you will miss the train। if I were you, I dash the offer, I would accept their offer। আমি যদি তুমি হতাম বা তোমার জায়গায় থাকতাম, I would accept the work offer। Mr. X would have studied MBA if he dashed to a business school, would have plus V3, so then had been plus V3। অর্থাৎ if he had been admitted to a business school, Mr. would have studies MBA if he had been admitted টু আ বিজনেস স্কুল। সো এইভাবে আর কি আপনাদের এই কন্ডিশনাল সেন্টেন্স গুলো সলভ করতে হবে। আমি অনুরোধ করব, আমি চাইবো আপনারা নিজেরা একটু এখানে সময় দেন, করেন, ডেভেলপ করার চেষ্টা করেন। একটা সেন্টেন্স দেওয়া আছে, আরেকটা নেই। অর্থাৎ যে সেন্টেন্সটা দেওয়া আছে অলরেডি, যেটা বেঁচে আছে, সেইটা আগে ভালোভাবে দেখেন। সেইটা আগে, যে সেন্টেন্সটা মানে যে ক্লজটা আপনি দেখতে পারবেন, আগে বোঝার চেষ্টা করেন যে এটা মূলত কোন ক্লজে আছে এবং টাইমিংটা কেমন, টেন্সটা কোনটা মেনটেন করা। তাহলে আরেকটা যেটা আমার বাকি আছে, যে ফাঁকা স্থানটা আছে, সেখানে আমি কোন ভার্বের ফর্মটা বসাবো, অ্যাকচুয়ালি ভার্বের ঠিক কোন ফর্মটা বসালে আমি ভালোভাবে এটা কভার করতে পারবো বা দিতে পারবো। তো এটা আপনাকে আর কি একটু নিতে হবে। ওকে, আমি এই পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিব। আমি অনুরোধ করবো আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা রাখলে এটাকে স্পিকিং বা রাইটিং এ অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, এখন 33 জনের মতো আছেন, অনেকেই আছেন। আমি আপনাদের একটা কথা বলি, যদিও ফার্স্ট আমি অ্যানাউন্স করেছি কথাটা, সেটা হচ্ছে আপনারা এখানে যারা ক্লাস করছেন আমার, যাদের ফুল কোর্স ফি কমপ্লিট আছে, 2000 টাকা আমার ফুল কোর্স ফি, আমি বলছি আপনার এই টাকা কমপ্লিট থাকলে আপনার আর কোনো টাকা দিতে হবে না, আপনি যে কোনো নতুন ব্যাচে পড়তে পারবেন। তো যাদের ফুল কোর্স ফি কমপ্লিট আছে, আমি এইখানে এই যে রাত 9টায় যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো আমি অ্যাডভান্স গ্রামার প্লাস স্পিকিং প্লাস কনভারসেশনের উপর নিব। আপনাদেরকে দিয়ে আমি স্পিকিং প্র্যাকটিস করাবো। আমি আবারও বলেছিলাম যে আপনারা ওই ভিডিওটা দেখে, ইউটিউবের যে ভিডিওটা দিয়েছিলাম, একটা শর্ট স্ক্রিপ্ট তৈরি করেন, ওটার উপর একটা প্রেজেন্টেশন তৈরি করেন। তো যাই হোক, যেটা আমি বলছি যে এইখানে রাত 9টায় আমি অ্যাডভান্স গ্রামার প্লাস স্পিকিং অ্যান্ড কনভারসেশনের ক্লাস নিব রাত 9টায়। এছাড়া আগামী পরশু দিন, অর্থাৎ 14 তারিখ, আগামীকাল না, আগামী পরশু দিন, আমি বলে রাখি 14 তারিখ থেকে সম্পূর্ণ নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে। যারা মনে করছেন যে আমি একদম ফার্স্ট থেকে ধারাবাহিকভাবে ইংলিশ ক্লাস করতে পারিনি বা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারিনি আপনার কাছে, যাদের ফুল কোর্স ফি কমপ্লিট আছে, বিশেষ করে যাদের ফুল কোর্স ফি কমপ্লিট আছে, তারা যে কোনো নতুন ব্যাচে যুক্ত হতে পারবেন। 14 তারিখে আমাকে ইনবক্সে নক করলে আমি আপনাদেরকে নতুন যে পেইড ব্যাচ সেখানে অ্যাড করে নিব। সেখানে একদম ধারাবাহিকভাবে অ্যাকচুয়াল রুটিন মেনটেন করে, ফলো করে, একদম ক্লাস 1 2 3 এটা কিন্তু রুটিন মেনটেন করা আছে আমার সবগুলো। তো এই রুটিনটা মেনটেন করে, মানে ধারাবাহিক টপিক গুলো ফলো করে আপনি ডেভেলপ করতে পারবেন। বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ, সেখান থেকে রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, সবকিছু ধারাবাহিকভাবে সবগুলো ক্লাসে থাকবে। তো এটা গেল একটা কথা। আর যাদের ফুল কোর্স ফি কমপ্লিট থাকবে, আপনারা রাত 10টায় প্রসেন স্যারের সাথে ক্লাস করতে পারবেন। যদি কেউ বেসিকে একদমই দুর্বল থাকেন, একদমই টেন্স নিয়ে কনসেপ্ট নেই, নেগেটিভ সেন্টেন্স করতে পারেন না, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারেন না, বেসিকে একদম দুর্বল যারা, এই যে আপনাদের এখন ক্লাস হচ্ছে 9টা 42 বাজে, আপনাদের রাত 10টায় কিন্তু আবার ক্লাস আছে। আপনারা যারা 81 82 এসের আছেন, ব্যাচের আছেন এখানে, তারা নোটিশ পেয়েছেন। আর যারা 83 ব্যাচের আছেন, তাদের ভিতরে যাদের 1 মাস কমপ্লিট হয়ে গেছে, যারা গত মাসে ভর্তি হয়েছিলেন, আপনাদের ফুল কোর্স ফি কমপ্লিট থাকলে আপনারা এই অ্যাক্সেস গুলো পাবেন। আর যারা একদমই নতুন আছেন, অর্থাৎ
কয়েকদিন আগে ভর্তি হয়েছেন, এক সপ্তাহ আগে ভর্তি হয়েছেন, শুরু থেকে ক্লাস পাননি, তারা আগামী পরশু দিন 14 তারিখ থেকে যে ক্লাসগুলো হবে সেটাতে জয়েন করবেন। প্লাস এই এই যে আমার যে অ্যাডভান্স যে ক্লাস এটাতে জয়েন করতে পারবেন। আর একদম ওয়ান টু ওয়ান যেটা বা ধরে ধরে যেটা আপনি শিখবেন সেটাতে জয়েন করতে গেলে আপনাদের ফুল কোর্স ফি কমপ্লিট করতে হবে, এটা একটা কথা। আর এই এই যে অ্যাডভান্স গ্রামারের ক্লাসগুলো আমি নিচ্ছি, এখানে আমি তাদের সাথেই কমিউনিকেশন করব বা রাখবো বা ক্লাস আমি নিব যারা রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে, এবং হোম টাস্ক গুলো যারা কমপ্লিট করতে পারবে। কারণ এটা রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করতে না পারলে, হোম টাস্ক গুলো কমপ্লিট করতে না পারলে, আমি যে আপনাদের ইংলিশ কনভারসেশনটা করতে দিব সেটা আমি সঠিকভাবে দিতে পারছি না। আমি কাদেরকে দিয়ে করাবো এবং নির্দিষ্ট কিছু পার্সন রাখবো যারা নিজেরা উদ্যমী হয়ে কনভারসেশন গুলো করতে পারে বা সেখানে দিতে পারে। এই জন্য আমি একটু দেখছি যে কারা ক্লাসগুলো করছে, কাদের লাস্ট পর্যন্ত থাকার বা শেখার আগ্রহ আছে। 100 জন থাকলে একসাথে তো 100 জনই পারে না, বা 100 জনের মন মানসিকতা সমান না, এগোতে পারে না। যারা লাস্ট পর্যন্ত থাকে তারাই অ্যাকচুয়ালি দিন শেষে ডেভেলপ করে যায়। তো এটা আমি একটু দেখছি, পর্যবেক্ষণ করছি, অবজার্ভে আমার আছে। আমি যে কথাগুলো বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই কন্ডিশনাল সেন্টেন্সের পিডিএফ রেকর্ড ক্লাস আমি দিয়ে দিব, আপনারা আরেকবার দেখে নিন। এইখানে রাত 9টায় আমি অ্যাডভান্স ক্লাস নিব, প্লাস স্পিকিং এবং কনভারসেশন নিয়ে কথা বলবো। রাত 10টায় প্রশান্ত স্যারের বেসিক গ্রামারের উপর ক্লাস হবে, যেখানে একদম নর্মাল বা দুর্বল যারা আছেন, একটা সেন্টেন্স মিনিমাম তৈরি করতে পারবেন না, তারাও করতে পারবে। আগামী পরশু দিন অর্থাৎ 14 তারিখ রাত 10টা থেকে আমার একদম নতুন একটা ব্যাচ শুরু হবে, সেখানে ক্লাস করতে পারবেন যাদের ফুল কোর্স ফি কমপ্লিট আছে তারা। আমি এটা বারবার বলেছি, এর আগে বলেছি, যে কোনো নতুন ব্যাচে যুক্ত হতে পারবেন। তো যদি কেউ মনে করেন একদম শুরু থেকে প্রথম থেকে ধারাবাহিকভাবে শিখতে চাই, আগামী পরশু দিন থেকে সেটাই আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মূল বিষয়। আর আমি এটা পিডিএফ দিয়ে দিব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, আমি এটা নেক্সট ক্লাসে নিব। আজ আর আমি নিতে পারছি না, আমার এখন একটু কাজ আছে। তো আমি আপনারা 10টার ক্লাসে আবার জয়েন করবেন। যারা আছেন এখানে 10টায় আপনারা লিঙ্ক পাবেন, একটা জয়েন করবেন। তো ভালো থাকেন, দ্যাটস অল ফর টুডে। আমি রেকর্ড পিডিএফ ফাইল দিয়ে দিব, কন্ডিশনাল সেন্টেন্স গুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে নিন। ঠিক আছে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।